স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমরা পড়ব অভিষেক কবিতার সরলার্থ, কবি পরিচিতি আর প্রচুর এমসিকিউ আজকে থাকছে এই ভিডিওতে। সুতরাং একদম মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে দেখো। পড়ার মাঝখানে মাঝখানে বুঝিয়ে দেব না বোঝা যে অংশগুলো, সহজে ধরতে পারো না যে অংশগুলো, সেই অংশগুলো। আর এসএসসি যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিছু তথ্য থাকছে, সেই তথ্যগুলো এই টেক্সটের উপরে থাকবে এবং মধুসূদন দত্ত সম্পর্কিত, তার লেখালেখি সম্পর্কিত কিছু অজানা তথ্য থাকছে, যেগুলি জানা থাকলে তাদের পরীক্ষায় সুবিধা হবে। আর জ্ঞান হিসাবেও শিক্ষার্থীদের মধ্যে যদি এই তথ্যগুলো থাকে তবে বিষয়টিকে আরও বিশদভাবে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের পড়াশোনা। নতুন নতুন অনেক মানুষ যুক্ত হচ্ছেন ওয়াইজ নিনজাস চ্যানেলে, তাদেরকে স্বাগত জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আরও যুক্ত হন এই চ্যানেলের সঙ্গে, কারণ এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালোভাবে নির্দেশনা পায় না, আর্থিক কারণে প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারে না। চাই তাদের কাছে এই পড়াশোনা পৌঁছে যাক, তারা বিশদভাবে সুন্দরভাবে প্রস্তুতি নিতে সক্ষম হোক। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পড়াশোনা শুরু করা যাক। অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের এক অনবদ্য সৃষ্টি। অভিষেক কবিতা সংগৃহীত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে। সরাসরি চলে যাই কবি পরিচিতিতে। বাংলা কাব্য সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের, যিনি জন্মেছিলেন 1824 সালে এবং যার মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছিলেন বর্তমান বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। বাল্য বয়সে কলকাতায় এসে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক প্রমুখ। তিনি গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ও ইংরেজি ভাষায় প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন। প্রথম জীবনে ইংরেজি ভাষায় 2টি গ্রন্থ রচনা করলেও পরবর্তী পর্যায়ে মধুসূদন মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা রচনার মধ্যে দিয়ে বাংলা কাব্য কবিতার ইতিহাসে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। রত্নাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক এবং একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নামক 2টি প্রহসন তার অনবদ্য সৃষ্টি। পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। অভিষেক শীর্ষক কাব্যাংশটি কবির মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। প্রথম স্বর্গের নামই অভিষেক, তো অভিষেক শীর্ষক কবিতা আমাদের এখান থেকেই পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিষেক কবিতায় বর্ণিত পটভূমির প্রাক কথন আমি কিছুটা বলেছি, কারণ যেহেতু এটা পৌরাণিক কথা কাহিনী, কাব্য কাহিনী, তো
তার কিছু পূর্বকথা থাকে। তো ওই পূর্বকথা হিসেবে এই অংশটা আমি রাখছি, যেটা ছাত্রছাত্রীদের জানা থাকলে সুবিধা হবে। অভিষেক কবিতায় বর্ণিত পটভূমির প্রাককথন। লঙ্কাধিপতি রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে শুরু হয়েছে মেঘনাদ বধ কাব্যের কাহিনী। ভয়ঙ্কর যুদ্ধে বীরবাহু ও তার সঙ্গীদের মৃত্যু হয়েছে। প্রাণ নিয়ে ফিরে এসেছে কেবলমাত্র ভগ্নদূত মকরাক্ষ। ভগ্নদূতের কাজ রাজসভায় যুদ্ধে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খতিয়ান তুলে ধরা। রাবণ পুত্রের মৃত্যু সংবাদ সেই বয়ে এনেছে। শোকে মুহ্যমান লঙ্কাধিপতি ইতিমধ্যেই হারিয়েছেন তার মধ্যম ভ্রাতা অর্থাৎ মেজ ভাই কুম্ভকর্ণকে। এই অবস্থায় রাজসভায় প্রবেশ করেন পরম তেজস্বিনী রানী চিত্রাঙ্গদা। বীরবাহু তার গর্ভের একমাত্র রত্নসম সন্তান। তীব্র শোকে ভর্ৎসনা করে রক্ষরাজ রাবণকে বললেন, নিজ কর্মফলে রাক্ষসকুলকে ধ্বংস করে এখন রক্ষরাজ রাবণ নিজেও ধ্বংস হতে বসেছেন। একই সঙ্গে পুত্রশোক এবং বীরবাহু মাতা চিত্রাঙ্গদার দ্বারা তীব্র ভর্ৎসনা লঙ্কাধিপতি রাবণকে রণহিংসায় মত্ত করে তুলল। তার যুদ্ধ প্রস্তুতিতে সাগরেও তোলপাড় শুরু হয়েছে। সেখানে বরুণ পত্নী বারুণী দেবী মুক্তাফল দিয়ে চুল বাঁধছিলেন। সেই তীব্র উথাল পাথালে বারুণী দেবী ব্যস্ত হয়ে তার সখী মুরলাকে লঙ্কাপুরীর অধিষ্ঠাত্রী রাজলক্ষ্মী দেবীর কাছে, লক্ষ্মী দেবী আর কি, যিনি রাজন্তপুরের অধিষ্ঠাত্রী দেবী তাই রাজলক্ষ্মী দেবীর কাছে পাঠালেন যুদ্ধ পরিস্থিতির খবরাখবর নিতে। মুরলার মুখে বারুণীর অভিপ্রায় জেনে রাজলক্ষ্মী দেবী ছদ্মবেশে বেরিয়ে পড়েন সার্বিক পরিস্থিতি নিজের চোখে দেখার জন্য। জানতে পারলেন লঙ্কাধিপতি রাবণ প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধযাত্রার জন্য। রাবণের অপর এক পুত্র ইন্দ্রজিৎ মেঘনাদের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে রাজলক্ষ্মী ইন্দ্রজিতের কাছে পৌঁছলেন বীরবাহুর মৃত্যু সংবাদ। ইন্দ্রজিৎ মেঘনাদ তখনও নিশ্চিত জানেন না, একথা অনুমান করে। সেখানে তখন ইন্দ্রজিৎ মেঘনাদ তার বীরাঙ্গনা স্ত্রী প্রমীলার সঙ্গে প্রমোদে রত ছিলেন। এখান থেকে আমাদের পাঠ্য অভিষেক শিরোনামে কবিতাটি শুরু। তাহলে পূর্ব কথা হিসাবে জেনে নিলে যে লক্ষ্মী দেবী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশে এসে তাকে বীরবাহুর মৃত্যু সংবাদটা দিলেন। এখান থেকে কবিতা শুরু হচ্ছে। এবারে যেটা বলছিলাম, এসএসসি যারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা দেবেন পরবর্তীতে, তাদের জন্য এই বাংলা সাহিত্যের কিছু কিছু মাইকেল মধুসূদন সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, তাদের একটু বলে দিই। সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি ও কি কি? মেঘনাদ বধ কাব্যের সংখ্যা হচ্ছে, স্বর্গ সংখ্যা হচ্ছে 9টি স্বর্গ, যথা প্রথম হচ্ছে অভিষেক, দ্বিতীয় হচ্ছে অস্ত্রলাভ, তৃতীয় সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চম উদ্যোগ, ষষ্ঠ বধ, সপ্তম শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী, নবম হচ্ছে সংস্ক্রিয়া। মেঘনাদ বধ কাব্যের মোট কতদিন ও কত রাতের ঘটনা বর্ণিত হয়েছে? 3 দিন ও 2 রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে। মাইকেল মধুসূদন বাংলা কাব্য সাহিত্যে কিসের স্রষ্টা? অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। মধুসূদন দত্ত হোমারের ইলিয়াডের উপাখ্যান অবলম্বন করে বাংলা গদ্যে কি রচনা করেন? হেক্টর বধ। মহাভারতের সুন্দর ও উপসুন্দর কাহিনীকে অবলম্বন করে মাইকেল রচিত কাব্য কাহিনীর নাম তিলোত্তমা সম্ভব কাব্য। সালগুলো দেওয়া আছে 1860, হেক্টর বধ 1871,
এগুলো খেয়াল রাখতে হবে। যারা পরীক্ষা দেবেন, এসএসসি পরীক্ষা দেবেন, তাদের জন্য সাল তারিখগুলো একটুখানি দরকার হবে। মধুসূদন দত্তের প্রথম এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব 1860। মধুসূদন দত্তের দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ 1861। মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। বাংলা সাহিত্যে প্রথম সার্থক বিয়োগান্তক নাটক কৃষ্ণকুমারী 1861। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্যের নাম কি? কত পত্র সংখ্যা এখানে ছিল, প্রকাশিত সাল সবই উল্লেখ করা হয়েছে। বীরাঙ্গনা পত্রকাব্য, এখানে 11টি পত্র ছিল, 1862 সালে এটি প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মধুসূদন রচিত প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ শর্মিষ্ঠা নাটক 1859 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান পদ্মাবতী নাটকে। মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভব কাব্যে। চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা ও প্রকাশ সাল হচ্ছে, চতুর্দশপদী কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা হচ্ছে 102টি আর প্রকাশ সাল হচ্ছে 1866। আচ্ছা, এবারে চলে আসি অভিষেক কবিতার বিষয়বস্তু। আমি বিষয়বস্তুটা খুব একটা সংক্ষেপ করিনি, কারণ সরলার্থ বোঝা দরকার। তাহলে যাওয়া যাক। মেঘনাদ ইন্দ্রজিৎ, আমি বরাবরই মেঘনাদ ইন্দ্রজিৎ উল্লেখ করছি, কারণ কোনোখানে হয়তো এমসিকিউতে শুধু মেঘনাদ থাকবে, কোথাও ইন্দ্রজিৎ থাকবে, দুই ব্যক্তি যে একই, সেই জন্য আমি যাতে ছাত্রছাত্রীদের মাথায় বসে যায় মেঘনাদ ইন্দ্রজিৎ, সেজন্য বারবার একই সঙ্গে বলছি। মেঘনাদ ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার সঙ্গে প্রমোদ কাননে বিহার করছিলেন। এমন সময় ধাত্রী প্রভাসার ছদ্মবেশে লঙ্কাপুরীর রাজলক্ষ্মী দেবী সেখানে উপস্থিত হন। লক্ষ্মী দেবী রাজপুরীর লক্ষ্মী, সেজন্য রাজলক্ষ্মী বলছি। লঙ্কাপুরীর রাজলক্ষ্মী দেবী সেখানে উপস্থিত হন। ইন্দ্রজিৎ সোনার আসন থেকে নেমে এসে তাকে প্রণাম করে সেখানে আসার কারণ এবং লঙ্কাপুরের কুশল সংবাদ জানতে চাইলেন। মস্তক চুম্বন করে দেবী লক্ষ্মী জানালেন ঘোর যুদ্ধে তার ভাই বীরবাহু নিহত হয়েছে ও লঙ্কাধিপতি রাবণ গভীর শোকগ্রস্ত এবং নিজে সসৈন্যে সজ্জিত হয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ অপার বিস্ময়ে জানতে চাইলেন কে তার ভাইকে বধ করেছে। তিনি নিজে রঘুবর রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে বধ করে এসেছেন, সরবর্ষণ করে শত্রু সৈন্যকে খণ্ডবিখণ্ড করেছেন। তাহলে এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটল? এই অদ্ভুত বার্তা প্রভাসা জননী কোথায় পেলেন? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী অর্থাৎ সমুদ্র থেকে উঠে আসা শ্রেষ্ঠ রত্নস্বরূপা ইন্দিরা অর্থাৎ পদ্মের উপর শোভিতা যে সুন্দরী তথা প্রভাসা ছদ্মবেশে দেবী রাজলক্ষ্মী উত্তর দিলেন, সীতাপতি রাম মায়াবী মানুষ, ইন্দ্রজিতের তীরের আঘাতে মরে গিয়েও সে বেঁচে উঠেছে। রাক্ষস চূড়ামণি ইন্দ্রজিৎ যেন তাড়াতাড়ি গিয়ে এই কাল সমরে রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করেন। তীব্র ক্ষোভে দেহ থেকে পুষ্পসজ্জা ছেড়ে ফেলে দিলেন ইন্দ্রজিৎ, দূরে ছুঁড়ে ফেলে দিলেন হাতের বালা। অশোক বৃক্ষের নিচে যেমন আভাময় হয়ে থাকে অশোক ফুল, তেমনি তার পায়ের কাছে পড়ে রয়েছে কানের কুণ্ডল। গভীর স্বরে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। শত্রু দল লঙ্কাপুরী ঘিরে ফেলেছে আর তিনি স্ত্রীলোকদের মধ্যে প্রমোদরত, এ কি কোনো বীরকে শোভা পায়?
তিনি দশানন পুত্র মেঘনাদ আদেশ দিলেন দ্রুত রথ প্রস্তুত করতে। শত্রুকুলকে বধ করেই তিনি এই অপবাদ দূর করবেন। মহারথী কুলশ্রেষ্ঠ তথা রথীন্দ্র ঋষভ মানে রথীন্দ্র কুলের মধ্যেও যিনি শ্রেষ্ঠ মেঘনাদ ইন্দ্রজিৎ সেই মুহূর্তেই যুদ্ধ সাজে সজ্জিত হলেন। যেমনভাবে হৈমবতী সুত কার্তিক, হৈমবতী হিমালয়ের পুত্রী, হিমালয়ের কন্যা পার্বতী, তার সুত অর্থাৎ তার পুত্র কার্তিক, যেমনভাবে হৈমবতী সুত কার্তিক তারকাসুরকে বধ করার জন্য সজ্জিত হয়েছিলেন, কিংবা বৃহন্নলা রূপী কিরীটী অর্জুন বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গোধন উদ্ধারের জন্য শমীবৃক্ষের নিচে দাঁড়িয়ে সজ্জিত হচ্ছিলেন, তেমনভাবেই যেন ইন্দ্রজিৎ সজ্জিত হলেন। তাহলে ইন্দ্রজিতের যুদ্ধ সাজ দুটো তুলনা এখানে দেওয়া হয়েছে। এক হচ্ছে যে যেমনভাবে পার্বতীপুত্র কার্তিক তারকাসুরকে বধ করার জন্য সজ্জিত হয়েছিলেন, কিংবা বৃহন্নলারূপী নপুংসক সাজতে হয়েছিল অর্জুনকে, সেই বৃহন্নলারূপী কিরীটী অর্জুন বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে যখন গোধন উদ্ধারের জন্য শমীবৃক্ষের নিচে দাঁড়িয়ে সাজসজ্জা করছিলেন, তেমনভাবেই ইন্দ্রজিৎ সজ্জিত হলেন। মেঘবর্ণের রথ, চাকায় বিদ্যুতের চমক, রামধনু রঙের পতাকা, তীব্র গতিসম্পন্ন অশ্ব, রক্ষকুল চূড়ামণি রথে উঠলেন বীরদর্পে। ঠিক তখনই যেভাবে স্বর্ণলতা বৃক্ষকে জড়িয়ে থাকে, সেভাবেই ইন্দ্রজিৎ পত্নী সতী প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের দুটি হাত ধরে কেঁদে জানতে চাইলেন তার প্রাণসখা তার দাসীকে রেখে কোথায় চলে যাচ্ছেন। ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা, যিনি বীরাঙ্গনা এক নারী, কিন্তু চিরাচরিত স্ত্রী ধর্মবশত স্বামী যখন যুদ্ধে যাচ্ছেন, তখন তার মনে এক শঙ্কা উপস্থিত হয়েছে যে যুদ্ধে গেলে যেভাবে শঙ্কিত হয় পুরো নারীরা, হয়তো আর ফিরে আসবে না তার স্বামী, তখন সেই নিঃসীম একাকিত্ব, সেই একাকিত্ব মৃত্যুর সমান। সমস্ত আশা আহ্লাদ আকাঙ্ক্ষা জীবন থেকে শেষ হয়ে যাবে। এই যে এক ভয়ঙ্কর ত্রাস, মেন্টাল ট্রমা, সেই আশঙ্কা ভীতিবশত ইন্দ্রজিতের হাত দুটি ধরে কেঁদে জানতে চাইলেন তার প্রাণসখা তার দাসীকে রেখে কোথায় চলে যাচ্ছেন। তার বিরহে এ অভাগী কেমন করে প্রাণ ধারণ করবে। গহন বনে যখন লতা সাদ করে করিপদ অর্থাৎ হাতির পা জড়িয়ে ধরে, তবুও সে তাকে নিজের পায়ে রাখে, অর্থাৎ ফেলে দেয় না। তবে গুণনিধি ইন্দ্রজিৎ কেন দাসীকে ত্যাগ করছেন? মেঘনাদ তাকে আশ্বস্ত করে উত্তর দিলেন যে প্রমীলা সতী ইন্দ্রজিৎকে জয় করে যে বাঁধনে বেঁধেছেন, সে বাঁধন কে খুলতে পারে? প্রমীলা সতীর কল্যাণে তিনি রামকে বধ করে দ্রুত ফিরে আসবেন। এই বলে চন্দ্রমুখী প্রমীলা সতীর কাছ থেকে তিনি বিদায় চেয়ে নিলেন। আকাশে রথ উড়ল ঘোর রবে, ঠিক যেমন সোনার পাখা মেলে চারদিক উজ্জ্বল করে মৈনাক পর্বত উড়ে গিয়েছিল আকাশে, সেভাবেই। পরম ক্রোধে ধনুকের ছিলা আকর্ষণ করে টঙ্কার দিলেন বীরেন্দ্র ইন্দ্রজিৎ। মনে হল যেন পক্ষীরাজ গরুর ভৈরব রবে ডেকে উঠলেন আকাশে। লঙ্কাপুরী ও সংলগ্ন সমুদ্র চরাচর কেঁপে উঠল।
ওদিকে লঙ্কাপতি রণমদে মত্ত হয়ে সজ্জিত হচ্ছেন। রণবাদ্য বেজে উঠেছে, হাতির গর্জন, অশ্বের রেশা, চতুরঙ্গ সেনার হুঙ্কারে কম্পিত চারদিক। রেশমি পতাকা উঠছে, সোনার বর্মের বিভা আকাশ আলো করছে। তার মধ্যে সেখানে নেমে এলেন ইন্দ্রজিৎ, মেঘনাদ। রাক্ষস সেনা গর্জন করে উঠল তাকে দেখে। রঘুকুলপতি পিতার চরণে প্রণাম করে করজোড়ে জানতে চাইলেন, তার হাতে নিহত রামচন্দ্র মরেও কিভাবে আবার বেঁচে উঠল, এ কেমন মায়া, তার বোধের অতীত। অনুমতি চাইলেন পাপিষ্ঠ নরকুলকে সমূলে ধ্বংস করার জন্য। তীব্র স্বরের আগুনে ভস্ম করে বায়ু অস্ত্র দিয়ে তাদের হয় উড়িয়ে দেবেন, নতুবা বেঁধে এনে পিতার পায়ের কাছে এনে ফেলে দেবেন। আলিঙ্গন ও মাথায় চুম্বন করে দশানন রাবণপুত্র মেঘনাদকে বললেন, ইন্দ্রজিৎ মেঘনাদ রাক্ষসকুলের ভরসা। বারবার তাকে এই কাল যুদ্ধে পাঠাতে পিতার ব্যাকুল মন চায় না। বিধাতা তার প্রতি বিরূপ। নয়তো কে কবে শুনেছে শিলা জলে ভাসে? কে কবে শুনেছে মানুষ মরেও আবার বেঁচে ওঠে? অসুরারি রিপু অর্থাৎ ইন্দ্রজিতের শত্রু ইন্দ্রজিৎ। মেঘনাদ উত্তর দিলেন, ইন্দ্রজিৎ মেঘনাদ তিনি ইন্দ্রকে জয় করেছিলেন, তাই তিনি ইন্দ্রজিতের শত্রু। আর এই মেঘনাদ ইন্দ্রজিৎকে জয় করেছিলেন বলে তার নাম ইন্দ্রজিৎ। তাহলে অসুরারি রিপু অর্থাৎ ইন্দ্রজিতের শত্রু ইন্দ্রজিৎ মেঘনাদ উত্তর দিলেন, তার মতো বীরপুত্র লঙ্কাপুরে থাকতে তার পিতাকে যদি যুদ্ধযাত্রা করতে হয় তবে সমগ্র জগতে এর চেয়ে লজ্জাকর আর কিছুই হতে পারে না। দেবকুলেও কলঙ্ক রটবে। উত্তরে রাবণ বললেন, ভয়াল এই ঘোর যুদ্ধে তিনি তার মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণকে হারিয়েছেন। কিন্তু যদি ইন্দ্রজিৎ একান্তই যুদ্ধযাত্রা করতে চান তবে তিনি তা রোধ করবেন না। তবে যুদ্ধযাত্রার আগে তিনি যেন নিকুম্ভিলা যজ্ঞাগারে যথাবিহিত যজ্ঞ সম্পন্ন করে শক্তি লাভ করেন। ওই যে আমরা পর্বতে যেখানে তিনি নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করবেন, তারপর যজ্ঞ করে শক্তি লাভ করে আসার পর পিতা রাবণ তাকে সেনাপতি পদে বরণ করবেন। যে সময় এই কথাবার্তাগুলো হচ্ছিল সূর্য তখন প্রায় অস্তমিত। পরদিন প্রভাতে ইন্দ্রজিৎ নতুন উদ্যমে যেন যুদ্ধযাত্রা করেন। তারপর লঙ্কাধিপতি রাবণ রাজপ্রথা অনুসারে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিৎ মেঘনাদের অভিষেক প্রথাটি সম্পন্ন করেন। সবকিছু সিস্টেম থাকে, তো অভিষেক একটা সিস্টেম, প্রথা, রাজপ্রথা। লঙ্কাধিপতি রাবণ রাজপ্রথা অনুসারে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিৎ মেঘনাদের অভিষেক প্রথাটি সম্পন্ন করলেন। এরপর চলে আসি এক কথায় উত্তর, যেটা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে 4টি করে চয়েস থাকে। আমি সরাসরি উত্তরটাই লিখেছি কারণ প্রচুর এমসিকিউ এখানে দিয়েছি, সেই জন্য সরাসরি উত্তরটাই এখানে লিখেছি যাতে সঠিক উত্তরটা চোখে আগে পড়ে। মেঘনাদ বধ কাব্যের প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? প্রথম স্বর্গ। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ মেঘনাদ। এ বারতা, এ অদ্ভুত বারতাটি হল বীরবাহুর মৃত্যু। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ। ধাত্রী প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী লক্ষ্মী। দশাননাত্মজ হলেন ইন্দ্রজিৎ। দশাননাত্মজ মানে
দশানন এর আত্মজ, আত্মজ মানে সন্তান, আত্মজা হলে মেয়ে সন্তান, দশাননাত্মজ হলেন ইন্দ্রজিৎ। হৈমবতী সুত হলেন কার্তিকেয় বা কার্তিক, যেটা থাকবে তাতে ঠিক করবে। বৃহন্নলারূপী কিরীটি হলেন অর্জুন। বৃহন্নলা নপুংসক সাজতে হয়েছিল অর্জুনকে। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে বীর চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎকে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, বীরমণি হলেন ইন্দ্রজিৎ। দেখো বিশেষণগুলো খেয়াল করবে কাকে কোনটা বলা হয়েছে। ইন্দ্রজিৎকে বেশিরভাগই নানা রকম বিশেষণে ভূষিত করেছেন কাব্যে, সেই শব্দগুলি জানবে, অর্থগুলি পরিষ্কারভাবে বুঝবে। তারপরে ঘুচাবো এ অপবাদ, ইন্দ্রজিৎ কিভাবে অপবাদ ঘুচাবেন? রিপুকুলকে বধ করে। মহাকবি মধুসূদন রচিত একটি প্রহসন, একেই কি বলে সভ্যতা। আর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, দুটো বললে দুটো দেবে, একটা বললে একটা। মহাকবি মধুসূদন যে ছন্দের জনক তার নাম অমিত্রাক্ষর ছন্দ। আমাদের আগে কি ছিল? পয়ার ছন্দ। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে সমান, পুণ্যবান, এই যে অন্তমিলের ছন্দ, এগুলো হচ্ছে মিল থাকতো তাই মিত্র, মিত্রাক্ষর। আর মহাকবি মধুসূদন সেটা সেই প্রথা ভেঙে তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর। এরকম ছন্দের শেষে, কবিতার শেষে মিল থাকবে না। তো এই নতুন ছন্দের নাম তিনি দিলেন অমিত্রাক্ষর ছন্দ। অম্বুরাশি সুতা, অম্বুরাশি কোথায় থাকে? অম্বু মানে জল, সমুদ্র, অম্বুরাশি মানে সমুদ্র, অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা। ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন দেবী লক্ষ্মী। সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন, তাই অম্বুরাশি সুতা। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা হচ্ছে পদ্ম, সেই পদ্মের উপর শোভিতা সুন্দরী হলেন ভগবতী দেবী লক্ষ্মী। অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ দিলেন তিনি হলেন বীরবাহু। সসৈন্যে সাজেন আজি, এরকম শূন্যস্থান থাকবে। সসৈন্যে সাজেন আজি শূন্যস্থান আপনি, এখানে উত্তর কি হবে? যুঝিতে। পংক্তিটা এরকম, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। শূন্যস্থান সংহারিনু আমি রঘুবরে, উত্তর কি হবে? নিসারণে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। বৈরীদল শব্দের অর্থ শত্রুদল। বৈরী মানে শত্রু, বৈরীদল শত্রুদল। বারতা এ অদ্ভুত বারতা, শূন্যস্থান জননী। যখন জিজ্ঞাসা করা হবে বার্তাটি কি, তখন বলতে হবে বীরবাহুর মৃত্যু। আর শূন্যস্থান দিয়ে রাখা হবে যখন, শূন্যস্থান পূরণ করতে বলা হবে যখন, বলতে হবে জননী। বারতা এ অদ্ভুত বারতা জননী। কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, এখানে দাস হলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন, কারণ ধাত্রী মাতা প্রভাসা তার কাছে তিনি বড় হয়েছেন। প্রাচীনকালে শ্রদ্ধা ভক্তি যথা সম্মান প্রদর্শন করা হতো,
তাই তিনি বিনয়বশত নিজেকে দাস বলছেন। এখানে দাস হলেন ইন্দ্রজিৎ। রক্ষ রক্ষ কুলমান, রক্ষকুলের মান মর্যাদা রক্ষা করবেন কে করবেন? ইন্দ্রজিৎ। দেবী লক্ষ্মী বলছেন রক্ষ রক্ষ কুলমান। রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষস কুলের শিরোমণি। কে রোষে কুসুম দাম ছিঁড়লেন? কুসুম দাম মানে হচ্ছে ফুলরাশি, যে ফুলের গহনা তিনি প্রমোদ কাননে পড়েছিলেন মেঘনাদ। তখন এই বীরবাহু মৃত্যু সংবাদ, ভ্রাতার মৃত্যু সংবাদ শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সেই ফুলের সাজ কুসুম দাম ছিঁড়ে ফেললেন। তাহলে কুসুম দাম ছিঁড়লেন মেঘনাদ ইন্দ্রজিৎ। পদতলে শোভিত কুণ্ডল, কুণ্ডল শব্দের অর্থ দুল, কর্ণভূষণ। যেটা থাকবে অপশনে তাতে টিক করবে। শূন্যস্থান। বেড়ে স্বর্ণলঙ্কা, উত্তর হবে শূন্যস্থানে বসবে বৈরী দল। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। হেথা আমি বামাদল মাঝে। এবার একটা মজা মনে পড়ছে, অপশানে ছিল শূন্যস্থানে শব্দ বসাতে হবে। বৈরী দল, বামা দলও ছিল। আমি ওই জন্য সঠিক উত্তরটা তুলে এনেছি। এখানে যদি তুমি বামা দল অপশানে যদি ভুল করে তুমি বামা দল সিলেক্ট করো, বামা দল বেড়ে স্বর্ণলঙ্কা, তাহলে অবস্থাটা চিন্তা করতে পারছো। মানে স্বর্ণলঙ্কা ঘিরে প্রচুর নারী দাঁড়িয়ে রয়েছে, ব্যাপারটা কেমন না? তাহলে মানেগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে বৈরী দল মানে শত্রু দল ঘিরে রয়েছে স্বর্ণলঙ্কা, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। আর ইন্দ্রজিৎ ছিলেন প্রমোদ কাননে হেথা আমি বামা দল মাঝে। বামা দল মানে নারীদের দল, তার মধ্যে তিনি ছিলেন। হেথা আমি বামা দল মাঝে, বামা অর্থে, বামা শব্দের অর্থ নারী। তরা করে আনতে বলা হয়েছে রথ। তরা মানে তাড়াতাড়ি, দ্রুত আনতে বলা হয়েছে রথকে। সাজিলা রথীন্দ্রর সব। রথীন্দ্রর সব শব্দের অর্থ, এখানে আমি ইচ্ছা করে অপশানটা দিয়েছি, কেন দিয়েছি বুঝবে। অপশানে কি কি আছে? এক শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ দেবতা, শ্রেষ্ঠ রথী, শ্রেষ্ঠ অসুর। তো শব্দ পড়েই বোঝা যাচ্ছে রথী নিয়ে ব্যাপার স্যাপার। রথীন্দ্রর সব মানে হচ্ছে রথীন্দ্র যুক্ত ঋষভ। আমি আগে সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি। তাহলে এখানে উত্তর হবে এই অপশানগুলোর মধ্যে, উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তর হবে শ্রেষ্ঠ রথী। কিন্তু আবার যদি বলা হয়, আমি এখানে ভেঙেও দিয়েছি শব্দটা, কবিতায় রথীন্দ্রর সব বলা হয়েছে মেঘনাদ ইন্দ্রজিৎকে। রথী যোগ ইন্দ্র রথীন্দ্র, অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রথী। এবার রথীন্দ্রর সব, রথীন্দ্র যুক্ত ঋষভ, অর্থাৎ সেই শ্রেষ্ঠ রথীকুলের মধ্যেও শ্রেষ্ঠ, অর্থাৎ রথীন্দ্রকুল শ্রেষ্ঠ হচ্ছেন রথীন্দ্রর সব। সাজিলা রথীন্দ্রর সব বলা হয়, রথীন্দ্রর সব বলা হয়। এবার অপশানে দেখো, এক শ্রেষ্ঠ বীরকে, শ্রেষ্ঠ দেবতাকে, শ্রেষ্ঠ রথীকে, শ্রেষ্ঠ অসুরকে। এবার এখানে রথীও আছে, শ্রেষ্ঠ বীরও আছে। প্রশ্নটা কি করা হয়েছে, মাল্টিপল চয়েস কিভাবে সাজানো হয়েছে? সাজিলা রথীন্দ্রর সব। রথীন্দ্রর সব বলা হয় মানে এই সার্টিফিকেশন কাকে দেওয়া হয়?
শ্রেষ্ঠ রথীকে নয়, কারণ তিনি রথীন্দ্র যারা তাদের মধ্যেও শ্রেষ্ঠ। আসলে একজন শ্রেষ্ঠ বীরকেই এই সার্টিফিকেটটা দেওয়া হয়। তাহলে দুইভাবে উত্তরটা তৈরি হবে। রথীন্দ্রোৎসব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী, আর রথীন্দ্রোৎসব বলা হয় শ্রেষ্ঠ বীর তাকে। এরপরে বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন এক বিরাট পুত্র, বিরাট রাজার পুত্র। উদ্ধারিতে গোধন সাজিলা সুর, শূন্যস্থান উত্তর হবে, শূন্যস্থানে উত্তর হবে সমীবৃক্ষ মূলে। মেঘবর্ণ রথ চক্র, শূন্যস্থান উত্তর হবে বিজলির ছটা। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, এভাবে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ রূপী বলতে বোঝায় রামধনু রূপীকে। আশু গতিতে ধাবিত হচ্ছে যেন, অপশান আছে তুলে দিয়েছি, কারণ হচ্ছে যে অর্থগুলো জানতে হবে। ব্যাঘ্র মানে বাঘ, তুরঙ্গম মানে ঘোড়া, রথ তো রথ জানোই, হস্তি অর্থাৎ হাতি। তাহলে আশুগতি, আশু মানে দ্রুত, আশুগতিতে ধাবিত হচ্ছে এগুলির মধ্যে তুরঙ্গম অর্থাৎ ঘোড়া। হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা এর অর্থ স্বর্ণলতা। হেম মানে হচ্ছে সোনা, হেমলতা মানে স্বর্ণলতা। কহিলা কাঁদিয়া ধনী, ধনী শব্দের অর্থ এখানে সৌন্দর্যময়ী, সুন্দরী রমণী। ধনী তিনটি শব্দ, তিনটি অর্থ। এই যে ধনী, ধ দন্তন্বয় রসি ধনী, তার মানে হচ্ছে সৌন্দর্যময়ী সুন্দরী রমণী। ধয় বয় দন্তন্বয় রসি, সেটা হচ্ছে ধ্বনি বা স্বর, শব্দ, আওয়াজ। আর ধ দন্তনয় দীর্ঘী ধ্বনি হচ্ছে সম্পন্ন ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। তাহলে এখানে ধ্বনি হচ্ছে সৌন্দর্যময় সুন্দরী রমণী। সতী প্রমীলা যে কাঁদছিলেন তাকে সম্বোধন করা হয়েছে ধ্বনি, বিশেষিত করা হয়েছে, সম্বোধন নয় এখানে বিশেষিত। কাঁদিয়া কহিলা ধ্বনি, এখানে বলছেন, বর্ণনা দিচ্ছেন কবি মধুসূদন, কহিলা কাঁদিয়া ধ্বনি। তারপরে কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, এখানে দাসী বলা হয়েছে প্রমীলাকে, ইন্দ্রজিৎ পত্নী প্রমীলাকে। গহন কাননে, শূন্যস্থান, বাঁধনে সাধে করি পদ, উত্তর হবে শূন্যস্থানে উত্তর হবে ব্রততী। গহন কাননে ব্রততী বাঁধনে সাধে করি পদ। গভীর বনে যেভাবে ব্রততী অর্থাৎ লতা হাতির পা জড়িয়ে ধরে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি বলা হয়েছে ইন্দ্রজিৎকে। ত্যাজি কিঙ্করি রে আজি, কিঙ্করি শব্দের অর্থ দাসী, সেবিকা। আমরা তো এখন দাসী আমরা বলি না, কারণ এটা আমরা ব্যবহার করি না। তো এই রাজার সেবিকা যারা ছিল কিঙ্করি অর্থাৎ দাসী বা সেবিকা। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, এখানে সতী বলা হয়েছে প্রমীলাকে। কারণ তিনি পতিপ্রাণা, এক সাধ্বী স্ত্রী, তাই তাকে সতী বলা হচ্ছে। ত্বরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী বলা হচ্ছে প্রমীলাকে। তাহলে ইন্দ্রজিৎকে এবং প্রমীলাকে
কি কি বিশেষণে ভূষিত করা হচ্ছে, কি কি বলে ডাকা হচ্ছে, এগুলো মাথায় রাখতে হবে। যুদ্ধে ইন্দ্রজিৎ নাশ করতে চলেছেন কাকে? রাঘবকে, মানে রামকে, রামচন্দ্রকে। বিদায় দেহ এবে, শূন্যস্থানে উত্তর হবে বিধুমুখী। বিদায় দেহ এবে বিধুমুখী, বিধু মানে চন্দ্র, চন্দ্রমুখী, চন্দ্রাননা। অম্বর উজলি, অম্বর শব্দের অর্থ আকাশ। সিঞ্জিনী আকর্ষী রসে, সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। প্রথমেই শূন্যস্থান। যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, উত্তর হবে পক্ষীন্দ্র। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। নাদে মানে নাদ করে, আওয়াজ করে, শব্দ করে। আচ্ছা, উড়িছে কৌশিক ধ্বজ, ধ্বজ শব্দের অর্থ পতাকা। একটু হাসি হেসে ফেলছি আজকের পড়ার মাঝখানে, কারণ প্রিন্টিং মিস্টেক এমন হয়, অবশ্য আমার লিখতে গিয়েও মানে আসলে আমি বলে বলে টাইপ করি, হ্যাঁ, মানে হাতে টাইপ করতে একটু সময় লাগে, তাই বলে বলে টাইপ করি, আর সেসব নানান শব্দ দেখি লেখা হয়ে যায়। এই যে কর্বুর দল, হ্যাঁ, আমি যখন বলে বলে টাইপ করি তখন টাইপ হয়ে যাচ্ছে, দেখছি কর্পূর, কর্পূর, কর্পূর তো এক দাহ্য জিনিস, যেটা দিয়ে আমরা পুজোর সময় কর্পূর জ্বালিয়ে আরতি করি, সেই সাদা দাহ্য বস্তু, সেটা হলো কর্পূর। আর এই কর্বুর, কর্বুর হচ্ছে রাক্ষস বৃন্দ। তাহলে নাদিলা কর্বুর দল, কর্বুর দলের অর্থ হচ্ছে রাক্ষস বৃন্দ। তারপর কোথাও যদি মানে বইয়ে দেখতে পাও কর্পূর দল রাক্ষস বৃন্দ, কিন্তু কর্পূরের মতো উড়ে যাবে, তাহলে নাদিলা কর্বুর দল, কর্বুর দল অর্থের শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস বৃন্দ। মরে পুনরায় বেঁচে উঠেছে কে? রাঘব, মানে রামচন্দ্র। মাইকেল মধুসূদন তিনি ছিলেন মহাপণ্ডিত, তাই এই মহাকাব্যিক যে পরিবেশ সংলাপ, সেটা সৃষ্টি করতে গিয়ে তাকে প্রকৃত সত্যিকার অর্থে রচনা করতে গিয়ে তিনি এই শব্দগুলিকে, সংস্কৃত ঘেঁষা শব্দগুলিকে সরাসরি ব্যবহার করেছেন। যার জন্য আজও আমরা যখন এই মেঘনাদ বধ কাব্য পড়ি, তখন সেই খাঁটি মহাকাব্যিক পরিবেশটির আমরা স্বাদ নিতে পারি। আমরা এই আধুনিক যুগে বসেও সেই যুগে পৌঁছে যেতে পারি। মাইকেল মধুসূদন দত্ত সেই উদ্দেশ্যেই এইভাবে উপমা অলঙ্কারে রসসিক্ত করেছেন কাব্যটিকে। কিন্তু যেহেতু একটু ছাত্রছাত্রীদের জন্য অর্থবোধ একটু কঠিন মনে হয়,
সেদিক থেকে চিন্তা করে ইউনিট টেস্টে বেশিরভাগ খুব একটা কঠিন কোনো প্রশ্নোত্তর দেওয়া হবে না। এমসিকিউর উপরে নজর রাখতে বলছি আমি, কারণ এখানেই কথায় কথায় তুমি ওই উত্তরটা তৈরি করে নিতে পারবে, মনে মনে তোমার উত্তরটা তৈরি হয়ে যাবে। সেই জন্যই প্রচুর পরিমাণে এমসিকিউ তোমাদের দিয়ে দিলাম এখানে। সেই জন্যই শুধুমাত্র আজকের পড়াশোনায় সরলার্থ এবং এমসিকিউর উপরে জোর দিয়েছি। তোমরা ভিডিওটা বারবার শোনো, অর্থগুলি বোঝো, মনে রাখো। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এরপরে বড় প্রশ্ন সহ ভিডিও থাকবে। তাহলে আজ এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শুনে অর্থ বুঝে নাও, পড়ে বারবার লিখে অভ্যাস করো। আর তোমাদের জন্য অনেক কিছু থেকে বাছাই করে সার যেটুকু তোমাদের কাজে লাগবে, যে জ্ঞান তোমাদের দক্ষ করবে, সেটা তোমাদের জন্য নিয়ে আসি অনেক কিছু থেকে, উপস্থাপন করি ভিডিওর মাধ্যমে। ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, সহায়তা করো আমার চ্যানেলকেও বড় করতে। বুঝতেই পারেন আমি উৎসাহিত হই যদি আপনাদের সক্রিয় যোগ ঘটে এই শর্টস এবং ভিডিওর মাধ্যমে আমি উৎসাহ পাই। তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজ পাঠ নিয়ে। অবশ্যই জানাবেন, ছাত্রছাত্রীরা তোমরাও জানিও আমার ভিডিও কেমন লাগছে। আজকের মতো তাহলে এইটুকুই। ভালো থেকো, ভালো থাকুন সবাই।